সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমরা ইতিপূর্বে আমার মহাজাগতিক কিউরেটরের যে প্রথম পর্ব তোমরা আশা করে দেখেছো। ওখান থেকে তোমরা প্রাথমিক একটা ধারণা লাভ করেছো গল্প সম্পর্কে। আমরা এখন মূল গল্পে যাব। মূল যে বিষয়গুলো সেগুলো আমরা আলোচনা করবো। আশা করি তোমরা কিছু শিখতে পারবে। সৌরজগতের তৃতীয় গ্রহটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তারা বেশ সন্তুষ্ট হলো। তারা বলতে এখানে কিউরেটর যারা তাদেরকে বলতেছে, যে দুইজন কিউরেটরের কথা বলছি আমরা প্রথমেই। আর সৌরজগতের তৃতীয় গ্রহ হচ্ছে পৃথিবী। পৃথিবী নামক যে গ্রহটিকে বোঝানো হচ্ছে। আর সৌরজগতের প্রথম গ্রহ হচ্ছে বুধ, আর দ্বিতীয় গ্রহ হচ্ছে শুক্র, তৃতীয় গ্রহ হচ্ছে মঙ্গল। এভাবে যে 8টি গ্রহ আছে, 8টি গ্রহে যে তৃতীয় গ্রহ এটা হচ্ছে পৃথিবী। প্রথম প্রাণীটি অর্থাৎ প্রথম কিউরেটর যিনি সে বলতেছে এখানে প্রাণের বিকাশ হয়েছে। দ্যাট মিনস হচ্ছে যে পৃথিবীতে প্রাণের বিকাশ হয়েছে। এরপর দ্বিতীয় প্রাণীটি বলতেছে যে হ্যাঁ, বেশ পরিণত প্রাণ, অনেক ভিন্ন ভিন্ন ধরনের প্রজাতি, অর্থাৎ পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রজাতি রয়েছে। একেবারে ক্ষুদ্র এক কোষী থেকে শুরু করে লক্ষ কোটি কোষের প্রাণী। এই কোষ মানে হচ্ছে যে মানুষের প্রাণী দেহের একটা অংশ বিশেষ, যেখান থেকে মানুষ অথবা বিভিন্ন প্রাণীর উৎপত্তি হয়। দ্বিতীয় প্রাণীটা আরো একটু ফুটিয়ে দেখে বললো না, আসলে এটি জটিল প্রাণ নয়। অর্থাৎ তারা যে প্রাণীগুলো দেখতেছেন এগুলো কোনো জটিল প্রাণ নয়, এগুলো খুব সহজ এবং সাধারণ। সাধারণ কেন বলছো? দ্বিতীয় প্রাণীটি বা কিউরেটর বলতেছে তাকিয়ে দেখো কত ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণ। শুরু হয়েছে ভাইরাস থেকে। এই যে ভাইরাস, এই ভাইরাস থেকে তারা একটা প্রাণ হিসেবে আখ্যায়িত করতেছেন বা প্রাণী হিসেবে আখ্যায়িত করতেছেন। প্রকৃতপক্ষে ভাইরাসকে আলাদাভাবে প্রাণহীন বলা যায়। কেন? অন্য কোনো প্রাণীর সংস্পর্শে এলেই তার মাঝে জীবনের লক্ষণ দেখা যায়। যেমন আমরা এখন বর্তমানে যে করোনা নামক যে ভাইরাস, এই ভাইরাসটাকে আমরা মোকাবেলা করতেছি। এই ভাইরাসটা যখনই আমাদের শরীরে প্রবেশ করে তখনই কিন্তু এটার মধ্যে প্রাণ ফিরে পায়। এরপর বলতেছে তারপর রয়েছে এক কোষী প্রাণ, পরজীবী ব্যাকটেরিয়া। পরজীবী ব্যাকটেরিয়া হচ্ছে এক কোষী প্রাণ। মানে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে মূল পার্থক্য হচ্ছে ভাইরাস হচ্ছে কোষবিহীন, মানে ভাইরাসের মধ্যে কোনো কোষ নেই, আর ব্যাকটেরিয়াতে মানে কোষ আছে। ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে এটা একটা পার্থক্য। তারপর আছে গাছপালা, এক জায়গায় স্থির। এই গাছপালাগুলোকে তারা প্রাণ হিসেবে আখ্যায়িত করছে। আমরা প্রথমে বলছি যে এখানে সর্বমোট 12টি প্রাণীর কথা তারা কিউরেটর এখানে উপস্থাপন করছে। এর মধ্যে গাছপালা, ভাইরাস, ব্যাকটেরিয়া হচ্ছে অন্যতম। সালোক সংশ্লেষণ দিয়ে নিজের খাবার নিজেই তৈরি করে নিচ্ছে। গাছ যেহেতু একটা স্থির, কিন্তু এরপরেও কিন্তু তারা তাদের খাবার কিন্তু নিজেরা তৈরি করে নিচ্ছে, এবং এই বিভিন্ন গাছ থেকে কিন্তু আমরা খাবার সংগ্রহ করতেছি। এই সালোক সংশ্লেষণ মাধ্যমে হচ্ছে যে সূর্যের আলো থেকে যে তারা শক্তিটা পায়, এই শক্তির মাধ্যমে তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে। তাহলে তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে যে সালোক সংশ্লেষণ মাধ্যমে কোন প্রাণী খাদ্য নিজেরা তৈরি করে নিচ্ছে? তাহলে উত্তর হবে কিন্তু গাছপালা। পদ্ধতিটা বেশ চমৎকার। তারা কিউরেটররা কথা বলতেছে সংলাপের মাধ্যমে। গাছপালা ছাড়াও আছে কীটপতঙ্গ মানে হচ্ছে পোকামাকড়, মানে গাছপালা মানুষ প্রজাতি ছাড়া যে পোকামাকড় আছে তাদের কথা বলতেছে। তাকিয়ে দেখো কত রকম কীটপতঙ্গ। পানিতেও নানা ধরনের প্রাণী আছে, তাদের বেঁচে থাকার পদ্ধতি ভিন্ন। ডাঙাতেও নানা ধরনের প্রাণী, কিছু কিছু শীতল রক্তের, কিছু কিছু উষ্ণ রক্তের। এখানে কারা শীতল কারা উষ্ণ রক্তের সেটা বলেনি। আমরা যদি ব্যাংকে, সরীসৃপকে এগুলোকে যদি বলি, এগুলো হচ্ছে শীতল রক্তের। আর মানুষ জাতীয় যে প্রজাতি আছে তাদেরকে কিন্তু উষ্ণ রক্তের হিসেবে ধরা হয়ে থাকে। উষ্ণ রক্তের স্তন্যপ্রায়ী প্রাণীদের একটির ভিতরে আবার অত্যন্ত নিম্ন শ্রেণীর বুদ্ধির বিকাশ হয়েছে। এই যে নিম্ন শ্রেণীর স্তন্যপ্রায়ী প্রাণী বলতে মানুষদেরকে বোঝানো হচ্ছে, বাঘদেরকে বোঝানো হচ্ছে, এই জাতীয় যে স্তন্যবায়ী প্রাণী আছে তাদেরকে বোঝানো হচ্ছে। এদের নিম্ন শ্রেণীর বুদ্ধির বিকাশ হয়েছে। কোথাও কোথাও প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, অর্থাৎ তারা প্রকৃতির ঊর্ধ্বে গিয়ে নিজেদের ক্ষমতাটাকে জানান দেওয়ার যে চেষ্টা, এই চেষ্টাটার কথা এখানে বলা হচ্ছে। কিন্তু সব আসলে বাহ্যিক। এই ভিন্ন ভিন্ন প্রজাতির মাঝে আসলে কোনো মৌলিক পার্থক্য নেই। অর্থাৎ এখন পর্যন্ত তারা যে কথাগুলো বলছেন, যে প্রাণীদের কথা বলতেছেন, এদের ভিতরে মৌলিক কোনো পার্থক্য কিন্তু নেই। সব হচ্ছে বাহ্যিক, মানে দেখতে একই রকম, কিন্তু ভিতরগত যে তৈরি বা গঠন, এদের যে স্ট্রাকচার কিন্তু একই ধরনের। এই কথাটা এখানে বলা হচ্ছে। প্রথম প্রাণীটি বললো, অর্থাৎ প্রথম কিউরেটরটি বললো, আমি বুঝতে পারছি না তুমি কেন এই পার্থক্যকে বাহ্যিক বলছো। অর্থাৎ তার কাছে প্রশ্ন আসতেছে যে প্রাণীগুলোকে কেন বাহ্যিক পার্থক্য বলতেছে। অর্থাৎ দ্বিতীয় প্রাণীটি মনে করতেছে যে যেসব প্রাণী এদের মধ্যে গঠনগত পার্থক্য আছে, আবার বাহ্যিকগত পার্থক্য আছে। কিন্তু প্রথম প্রাণীটির কাছে মনে হচ্ছে যে না, এটা শুধু বাহ্যিক একটা পার্থক্য, মৌলিক গঠনগত দিক থেকে তাদের ভিতরে আসলে কোনো পার্থক্য নেই। এই জন্যই প্রশ্নের আলোকে প্রথম প্রাণীটি বলতেছে সে বুঝতে পারতেছে না আসলে এখানে কেন বাহ্যিক ভাবে ভুল হচ্ছে। দ্বিতীয় প্রাণীটি বলতেছে তুমি আরেকটু খুঁটিয়ে দেখো এই ভিন্ন প্রজাতি কি দিয়ে তৈরি হয়েছে দেখো। এরপর প্রথম প্রাণীটি একটু খুঁটিয়ে দেখে বিস্ময়সূচক শব্দ করে বলল, তুমি ঠিকই বলেছো, এই প্রাণীগুলো সব একইভাবে তৈরি হয়েছে। সব প্রাণীর মূল গঠনটি হচ্ছে ডিএনএ দিয়ে। সব প্রাণীর ডিএনএ একই রকম, সবগুলো একই বেস পেয়ার দিয়ে তৈরি। এই যে ডিএনএ তো আমরা সাধারণত জানি
মানুষের প্রজাতি মানে জন্মগত যে বৈশিষ্ট্য বা সে কোত্থেকে উৎপন্ন হয়েছে এটা বের করার যে মাধ্যম, এটা ডিএনএ পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিরিবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরিবোনিউক্লিক অ্যাসিড। দেখো এই যে কথা বলতেছে ডিএনএ এর মাধ্যমে, তাদের প্রথম প্রাণীটির কথা হচ্ছে যে এই ডিএনএ এর মাধ্যমে কিন্তু সবগুলো প্রাণী তৈরি হয়েছে, হয়তো দেখতে সবগুলো একই রকম, এবং বলা হচ্ছে যে সবগুলো একই বেস পেয়ার। বেস পেয়ার মানে আমরা যদি এটাকে মূল ভিত্তি ধরি অথবা একটা বিল্ডিং এর যদি কাঠামোগত ধরি, যে বিল্ডিং এর যে পিলার গুলো থাকে এগুলোকে যদি আমরা বেস পেয়ার ধরি, এক এক ধরনের বিল্ডিং এর যে এক এক স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে ধরা হচ্ছে পিলার কিন্তু একই থাকে। পিলার ছাড়া কখনোই কিন্তু একটা ভিত্তি তৈরি করা যাবে না, বিল্ডিং তৈরি করা যাবে না, কিন্তু তাদের উপরের যে গঠনটা আলাদা থাকে। ঠিক তেমনি তারা এই দুই প্রাণী বা কিউরেটররা, এদের মধ্যে মত পার্থক্য হচ্ছে সবগুলো একই রকম গঠন থেকে তৈরি, তবে তাদের বাহ্যিক যে অবস্থাটা বা বাহ্যিক যে দৃশ্যটা সেটা হচ্ছে আলাদা। সবচেয়ে সহজ এবং সবচেয়ে জটিল প্রাণীটির একই রকম গঠন, প্রাণীটির বিকাশের নীল নকশা এই ডিএনএ দিয়েই তৈরি করা রাখা আছে। কোন প্রাণীর নীল নকশা সহজ, কোন প্রাণীর নীল নকশা জটিল, এইটুকুই হচ্ছে পার্থক্য। মানে হয়তো গঠনগত দিক যেরকমই হোক, বাহ্যিক দিকটা কারো হয়তো সহজ, কারো হয়তো কঠিন। হ্যাঁ, দ্বিতীয় প্রাণীটি বললো, আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের সব গ্রহ নক্ষত্র ঘুরে সর্বশ্রেষ্ঠ প্রাণীগুলোকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছি, কাজটি সহজ নয়। এখানে একটা কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে গ্রহ হচ্ছে সেগুলো যার নিজস্ব কোনো আলো নেই, আর নক্ষত্র হচ্ছে সেইগুলো যার নিজস্ব আলো আছে। এই গ্রহ থেকেও সর্বশ্রেষ্ঠ প্রাণীটি খুঁজে বের করতে হবে। যেহেতু সবগুলো প্রাণীর গঠন একই রকম, কাজটি আরো কঠিন হয়ে গেল। তাহলে তাদের মূল যে কাজটা ছিল, আমরা কিছু প্রথম পর্বে বলেছিলাম যে কিউরেটররা আসলে মূলত অনুসন্ধানকারী হিসেবে এখানে উপস্থাপন করা হয়েছে। কেন উপস্থাপন করা হচ্ছে এখন আমরা তার পরিচয় পাচ্ছি, যে সর্বশ্রেষ্ঠ প্রাণীটি খুঁজে বের করতে হবে, এটা হচ্ছে তাদের কাজ। যেহেতু কাজটা তাদেরকে দেওয়া হচ্ছে, এই জন্যই তাদেরকে অনুসন্ধানকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। এর উপর যে সময় নষ্ট না করে কাজ শুরু করে দেওয়া যাক। হ্যাঁ, এই ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া বেশি ছোট, এর গঠন এত সহজ, এর মাঝে কোনো বৈচিত্র্য নেই। আমরা জাদুঘরে কেন যাবো, প্রবন্ধের মধ্যে আমরা বলছিলাম জাদুঘরের মূল বৈশিষ্ট্যই হচ্ছে যে বৈচিত্র্য তৈরি করা বা কোনো বিশ্বের উদ্রেক তৈরি করবে এরকম কোন জিনিস জাদুঘরে সংরক্ষণ করা হয়। এই কিউরেটররা আসছে মূলত শ্রেষ্ঠ প্রাণীদের তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, কেন, জাদুঘরে সংরক্ষণ করার জন্য। এই জন্য তারা ভাইরাস এবং ব্যাকটেরিয়া বেশি ছোট হওয়ার কারণে, এগুলোর ভিতরে বৈচিত্র্য বা কোনো কিছু না থাকার কারণে তারা এগুলো নিতে রাজি হচ্ছে না। আমরা বলছিলাম যে মোট 12টা প্রাণী তারা গবেষণা করে সর্বশেষ তারা পিঁপড়াকে নিয়ে যায়। এই 12টা প্রাণীর মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে ভাইরাস অথবা ব্যাকটেরিয়া। দ্বিতীয় প্রাণীটি বলতেছে, হ্যাঁ ঠিকই বলেছ, আবার এই হাতি বা নীল তিমি নিয়েও কোনো কাজ নেই। হাতি এবং নীল তিমি নিয়েও কোনো কাজ নেই, এদের আকার বেশি বড়, সংরক্ষণ করা কঠিন হবে। তাহলে তারা হাতি এবং নীল তিমিকে কেন নিচ্ছে না, যেহেতু এদের আকারটা বেশি বড়। তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে, 12টি প্রাণীর মধ্যে 12টি প্রাণী গবেষণা করে তারা একটি প্রাণী নিচ্ছে, কিন্তু 11টি প্রাণী কেন নেয়নি, সে বিষয় থেকে প্রশ্ন আসতে পারে। যে তাইলে আমরা ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে নিচ্ছে না, কারণ কি? কারণ হচ্ছে যে এগুলো ছোট, আর হাতি এবং নীল তিমিকে নিচ্ছে না কারণ হচ্ছে এগুলো আকারে বেশ বড়, সেজন্য। এগুলো কিন্তু খুবই মনোযোগ দিয়ে তোমাদেরকে মনে রাখতে হবে। এরপর বলতেছেন, গাছপালা নেওয়ারও প্রয়োজন নেই, এরা এক জায়গায় স্থির থাকে। যেখানে গতিশীল প্রাণী আছে সেখানে স্থির প্রাণ নেওয়ার কোনো অর্থ হয় না। যেহেতু গাছটা নিজস্ব জায়গায় স্থির থাকে, সেহেতু তারা গাছকেও নিতে চাচ্ছে না। এই প্রাণীটি সম্পর্কে তোমার কি ধারণা? এটাকে বলা হয় সাপ। সাপকে কেন নিবে না তারা, সেটা বলতেছে। সাপটি বেশ কৌতূহল উদ্দীপক, মানে বেশ কৌতূহল জাগায়, কিন্তু এটা সরীসৃপ প্রাণী। সরীসৃপ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত নয়, ঠান্ডার মাঝে এরা কেমন যেন স্থবির হয়ে পড়ে। প্রাণী জগতে সরীসৃপ একটু পিছিয়ে পড়া প্রাণী। এই যে সাপ, সরীসৃপ মানে হচ্ছে যারা বুকের উপর ভর দিয়ে সাধারণত হাঁটে, তাদেরকে সরীসৃপ প্রাণী বলে। এবং দেখবে তোমরা সবসময় শীতকালে যখন আসে, তখন এই সাপগুলা কিন্তু উপরের পানি থেকে উপরে চলে আসে। কেন? তারা ঠান্ডার মধ্যে থাকতে পারে না, বিধায় গরমের জন্য তারা কিন্তু উপরে চলে আসে। এই জন্য তাদেরকে পিছিয়ে পড়া প্রাণী বলা হচ্ছে, এবং এই কারণেই তাদেরকে কিউরেটররা তাদেরকে সংরক্ষণ করার জন্য নিয়ে যেতে রাজি হচ্ছে না। ঠিকই বলেছো, তাহলে সরীসৃপ নিয়ে কোনো কাজ নেই। প্রথম প্রাণীটি বলল, আমার এই প্রাণীটি খুব পছন্দ হয়েছে, এটাকে বলা হয় পাখি। পাখি সম্পর্কে তাদের প্রথম যে প্রাণীটি পছন্দ হয়, সেটা কিন্তু পাখিকে পছন্দ হয়। কিন্তু কি চমৎকার, আকাশে উঠতে পারে। দ্বিতীয় প্রাণী বলে, হ্যাঁ আমারও এটি পছন্দ হয়েছে, আমরা এই প্রাণীটিকে নিতে পারি। তবে তখন তারা বলতেছে, দেখো আমাদের প্রশ্ন আসতে পারে যে গল্পের মধ্যে সর্বপ্রথম তাদের কোন প্রাণীটি পছন্দ হয়, তখন কিন্তু উত্তর হবে কিন্তু পাখিকে তাদের পছন্দ হয়। কিন্তু তারা পাখিকেও নিতে রাজি হয় না। কেন হয় না? কারণ হচ্ছে এদের বুদ্ধিমত্তা সম্পর্কে তারা নিশ্চিত নয়, এমনকি কোন প্রাণী নেওয়া উচিত, বুদ্ধিমত্তার
আছে এমন কোন প্রাণী তারা আসলে নিতে ইচ্ছুক, এজন্যই তারা এই পাখিকেও নিতে চাচ্ছে না, যদিও তাদের এটা পছন্দ হয়েছে। এরপর দেখো কি বলতেছে, ঠিকই বলেছো, তাহলে আমাদের স্তন্যপায়ী প্রাণীদের একবার দেখা উচিত। হ্যাঁ, প্রাণীটি চমৎকার। এই দেখো একটা স্তন্যপায়ী প্রাণী, কি সুন্দর, হলুদের মাঝে কালো ডোরা কাটা, এর নাম হচ্ছে বাঘ। তাহলে আমরা যদি প্রথম বলছিলাম যে 3টা রঙের নাম এখানে আসছে, এখানে কিন্তু একটা নাম চলে আসছে। প্রথমে আসছে নীল, এরপর আসছে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে হলুদের মাঝে কালো ডোরা কাটা, হলুদ এবং কালো এই 3টে রং কিন্তু এখানে চলে আসছে। তাহলে হলুদের মাঝে ডোরা কাটা যে প্রাণী সেটা হচ্ছে বাঘ। হ্যাঁ, প্রাণীটি চমৎকার, কিন্তু এটি একা একা থাকতে পছন্দ করে, একটা সামাজিক প্রাণী আমরা নিতে পারি না। তার মানে তারা যখন বাছাই করতেছে তখন এই চিন্তাটাও করতেছে সেই প্রাণীটাই তারা নিবে যে প্রাণীটার মধ্যে মূলত কি সামাজিকতা আছে, সমাজবদ্ধ হয়ে তারা বসবাস করতে পছন্দ করে। আর বাঘ তো স্বাভাবিকত হিংস্র প্রাণী, সুতরাং এর ভিতরে বৈচিত্র্যতা কিছুই নেই, এজন্য তারা এটাকে নিতেও রাজি হচ্ছে না। এরপর তারা বলতেছে হ্যাঁ, প্রাণীটি চমৎকার, কিন্তু একা একা থাকতে পছন্দ করে, একটা সামাজিক প্রাণী নিতে পারে না। তখন তারা কুকুরকে বাছাই করে যে কুকুরকে নিলে কেমন হয়, এরা একসাথে থাকে, দল বেঁধে ঘুরে বেড়ায়। প্রথম প্রাণী বলে এই প্রাণীটিকে মানুষ পোষ বানিয়ে রেখেছে, প্রাণীটা নিজেদের স্বকীয়তা হারিয়ে ফেলেছে। যেহেতু কুকুর সমাজ দলবদ্ধ হয়ে বসবাস করে, যারা কোথাও যদি খেতে যায় সবাই একসাথেই যায়, কিন্তু এরপরও তারা একে নিতে রাজি হচ্ছে না। রাজি না হওয়ার যে মূল কারণ সেটা হচ্ছে যে কুকুরকে মানুষ পোষ মানিয়ে রাখে, এবং যেহেতু পোষ মানিয়ে রাখে কুকুরকে, তার মানে হচ্ছে যে সেই মানুষের অধীনে থাকে, নিজের স্বাধীনতা, নিজের অধীন বা নিজের অধিকার বোধ তার ভিতরে কোনো কিছুই নেই, এই জন্য তারা কুকুরকে নিতেও রাজি হচ্ছে না। এরপর বলতেছে ঠিকই বলেছ, গৃহপালিত প্রাণীগুলোর মাঝে স্বকীয়তা লোপ হয়ে যাচ্ছে। একটা খাঁটি প্রাণী নেওয়ার প্রয়োজন। হরিণ নিলে কেমন হয়? হরিণ তৃণভোজী প্রাণী, তার অর্থ জানো? তৃণভোজী মানে হচ্ছে যে অধিক পরিমাণ খেতে পছন্দ করে এবং সবসময় ঘাস লতা পাতা খেয়ে কাটাতে হয়, এই জন্য তারা আবার কিন্তু হরিণকেও কিন্তু পছন্দ করেন না। তখন তারা বলতেছে আমরা দেখছি কোনো প্রাণী পছন্দ করতে পারছি না। আমার একটা জিনিস মনে হচ্ছে কি, এই গ্রহটিতে যে প্রাণীটি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করছে সেই প্রাণীটি নিলে কেমন হয়। এই গ্রহ বলতে কিন্তু পৃথিবীকে বোঝানো হচ্ছে, এবং এই পৃথিবীর মধ্যে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী যে প্রাণী সেটাই হচ্ছে কি মানুষের কথা তারা বলতেছে। এখানে দেখো গল্পের মধ্যে কিন্তু মানুষ যে প্রজাতি বা মানুষ নামক যে প্রাণী, এই প্রাণীদের কিছু পজিটিভ দিক তুলে ধরছে এবং কিছু নেগেটিভ দিকও কিন্তু এখানে তুলে ধরছে, কিন্তু সর্বশেষ তারা নেগেটিভ দিক থেকে এত বেশি পরিমাণে হাইলাইট করছে, যার কারণে তারা মানুষটাকে শ্রেষ্ঠ প্রাণী হিসেবে ঘোষণা না করে ঘোষণা করছে তাকে পিঁপড়াকে। আমরা এটা দেখবো এর পরবর্তীতে। হ্যাঁ দেখো, এদের একটা সামাজিক ব্যবস্থা আছে, আর মানুষদের মধ্যে কি কি আছে সে গুণগুলো এখন প্রকাশ করতেছে। সমাজবদ্ধ হয়ে থাকে এদের, কেউ শ্রমিক, কেউ সৈনিক, কেউ আবার বুদ্ধিজীবী। তখন আরেকজন কিউরেটর বলতেছে ঠিকই বলেছো, এই দেখো এরা শহর বন্দর নগদ তৈরি করেছে, কত বিশাল বিশাল নগদ তৈরি করেছে, এগুলো সব কিন্তু মানুষই তৈরি করতেছে। শুধু তাই না, দেখো এরা চাষাবাদ করছে, পশুপালন করছে, মানে নিজেদের খাবার ব্যবস্থা তারা নিজেরাই তৈরি করতেছে। যখন কোনো সমস্যা হয় তখন এরা দলবদ্ধভাবে সেটা সমাধান করার চেষ্টা করে, নিজেদের সভ্যতা গড়ে তোলার জন্য এদের কত আত্মত্যাগ রয়েছে দেখেছো। কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে, তখন আরেকজন কিউরেটর বলতেছে কি, তুমি কি সত্যি বিশ্বাস করো মানুষ এই গ্রহের শ্রেষ্ঠ প্রাণী? দেখো এতক্ষণ যে পজিটিভ কথাগুলো বলা হচ্ছে, এখন এসে কিন্তু নেগেটিভ কথাগুলো এখানে তুলে ধরতেছে। কেন তুলে ধরতেছে দেখো, বলতেছে তুমি কেন এটা জিজ্ঞেস করেছ? তখন সে বলতেছে এই পৃথিবীর দিকে তাকাও, দেখেছো বাতাসে কত দূষিত পদার্থ, কত তেজস্ক্রিয় পদার্থ, বাতাসের ওজোন স্তর কেমন করে শেষ হয়ে যাচ্ছে। দেখো ওজোন স্তর হচ্ছে বায়ুমণ্ডল থেকে যে মানুষের নিয়ন্ত্রণ করার জন্য যেটা, সেটা বায়ুমণ্ডলের উপরে যে বাতাসের যে একটা আবরণ থাকে, আবরণটাকে মূলত ওজোন স্তর বলা হয়। এবং এই ওজোন স্তর দূষিত হওয়ার মূল কারণ হচ্ছে সিএফসি কারণে। সিএফসি মানে হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। কার্বনের কারণে মূলত ওজোন স্তরটা নষ্ট হচ্ছে। আমরা একটু আগে ডিএনএ যেটা বলছিলাম, এটার পূর্ণ রূপটা হচ্ছে, তোমরা লিখে নিতে পারো ডিএনএ। এটা হচ্ছে ডিএনএ এর যে পূর্ণরূপ, এই পূর্ণরূপটা। আচ্ছা দেখো, এই যে ওজোন স্তরটা মূলত নষ্ট হয়ে যাচ্ছে কেন? ক্লোরোফ্লোরোকার্বনের কারণে। গাছ কেটে কত বিস্তীর্ণ এলাকা ধ্বংস করে দিচ্ছে। এখানে মানুষদের যে নেগেটিভ দিকগুলো, তাদের যে খারাপ যে বৈশিষ্ট্যগুলো, এগুলো তুলে ধরছেন। তখন
কিউরেটর বলতেছে এর কি সবই মানুষই করেছে? সে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করতেছে। তখন কিউরেটর বলতেছে কি হ্যাঁ, কি আশ্চর্য, আমি ভেবেছিলাম এরা বুদ্ধিমান প্রাণী। অর্থাৎ আমি প্রথমে বলছিলাম যে মানুষ বুদ্ধিমান হওয়ার কারণে, বুদ্ধিমান হওয়া সত্ত্বেও কিন্তু তারা বুদ্ধিহীনতা যে পরিচয় দিচ্ছে, এই পরিচয়ের কারণে কিন্তু তারা শ্রেষ্ঠত্বের মর্যাদা নিজেরা হারিয়ে ফেলে। এরপর এরা একে অন্যের উপর নিউক্লিয়ার বোমা ফেলেছে। আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945 সালে জাপানের সাথে যুক্তরাষ্ট্র তারা হিরোশিমা নাগাসাকিতে যে বোমা ফেলে, এই বোমার কথা এখানে বলা হচ্ছে। যুদ্ধ করে একজন আরেকজনকে ধ্বংস করা হচ্ছে। যেহেতু তারা সমাজবদ্ধ, সবাই একসাথে বসবাস করে, কিন্তু এরপরও কিন্তু এদের মধ্যে একটা হিংস্রতা আছে, যেটা আমরা বাঘের মধ্যে দেখতে পাই। যেহেতু হিংস্রতা আছে, তাহলে এদেরকেও কিন্তু নেওয়া যাবে। প্রকৃতিকে এরা দূষিত করে ফেলেছে। আমরা জানি গ্রিন হাউস ইফেক্ট, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, এগুলো কিন্তু মানুষের তৈরি বিভিন্ন প্রযুক্তির কারণে কিন্তু আজকে পৃথিবী ধ্বংসের মুখে। এবং এই কারণেই তারা কিন্তু এগুলা মানুষদের বিপক্ষে যে খারাপ যে বৈশিষ্ট্যগুলো, এগুলো এখানে উপস্থাপন করতেছে। এবং এই কারণেই মানুষদেরকে তারা শ্রেষ্ঠত্বের আসনে রাখতে চায়নি। এরপর বলছে ঠিকই বলেছো, প্রাণী দুটি কিছুক্ষণ বেশ মনোযোগ দিয়ে মানুষকে লক্ষ্য করবে। তারপর প্রথম প্রাণীটি বললো না, মানুষকে নেওয়া ঠিক হবে না, এরা মাত্র 2 মিলিয়ন বছর আগে জন্ম নিয়েছে। 2 মিলিয়ন মানে হচ্ছে কিন্তু 20 লক্ষ বছর। মানুষ পৃথিবীতে আসলে আসছে কত বছর আগে? 20 লক্ষ বছর আগে, যেটাকে আমরা 2 মিলিয়ন হিসেবে উপস্থাপন করতে পারি। তখন তারা বলতেছে 2 মিলিয়ন বছর আগে জন্ম নিয়েছে, কিন্তু এর মাঝে শুধু নিজেদেরকে বিপন্ন করেছে তাই না, পুরো গ্রহটিকে অর্থাৎ পুরো পৃথিবীটিকে ধ্বংস করে ফেলার ব্যবস্থা করেছে। কারা করেছে? মানুষ দ্বারা তারা করেছে। দ্বিতীয় প্রাণীটি বলল মহাজাগতিক কাউন্সিল আমাদের কিউরেটরের দায়িত্ব দিয়েছে। তাদেরকে কিউরেটরদেরকে দায়িত্ব দিয়েছে কে? মহাজাগতিক কাউন্সিল, মানে পরিচালক, যিনি মহাজগতের পরিচালক, তাদেরকে মূলত এই দায়িত্ব দিয়েছেন। আমাদের খুব চিন্তা ভাবনা করে প্রাণীগুলো বেছে নিতে হবে। এই সুন্দর গ্রহ থেকে এরকম স্বেচ্ছা ধ্বংসকারী প্রাণী আমরা নিতে পারি না। তাহলে স্বেচ্ছা ধ্বংসকারী প্রাণী হিসেবে কাকে আখ্যায়িত করছে? মানুষদেরকে আখ্যায়িত করছে। এরপর দেখো কি বলতেছে, প্রাণী দুটি কিছুক্ষণ চুপ করে থাকে এবং হঠাৎ করে প্রথম প্রাণীটি আনন্দের ধ্বনি দিয়ে ওঠে। দ্বিতীয় প্রাণীটি অবাক হয়ে বলল কি হয়েছে? এরপর বলতেছে প্রথম প্রাণীটা, আমি এমন একটি প্রাণী খুঁজে পেয়েছি, এরাও সামাজিক প্রাণী, এরাও দল বেঁধে থাকে। মানে মানুষের মধ্যে যত ধরনের বৈশিষ্ট্য আছে, এগুলোর মধ্যে এই প্রাণীটার মধ্যে সকল ধরনের বৈশিষ্ট্য আছে। এরাও দল বেঁধে থাকে, এদের মাঝে শ্রমিক আছে, সৈনিক আছে, বংশ বিস্তারের জন্য চমৎকার একটা পদ্ধতি আছে। দেখো নিজেদের থাকার জন্য কি চমৎকার বিশাল বাসস্থান তৈরি করে। অর্থাৎ পিঁপড়ে দ্বারা তারা নিজেদের থাকার জন্য, নিজেরা ছোট্ট ক্ষুদ্র একটা প্রাণী, কিন্তু থাকার জন্য বিশাল একটা এরিয়া নিয়ে যে তারা ঘর করে, সেটাকে বিশাল একটা বাসস্থানের সাথে তারা তুলনা করছে। দ্বিতীয় প্রাণীটি বলে ঠিকই বলেছো, দেখো এরাও মানুষের মতো চাষাবাদ করতে পারে। চাষাবাদ মানে হচ্ছে কি, নিজের খাবার তারা নিজেরাই জোগাড় করতে পারে। মানুষ যেমনিভাবে নিজেদের প্রয়োজনে চাষাবাদ করে, খাবার জোগাড় করে, পিঁপড়াও কিন্তু তাদের নিজেদের প্রয়োজনীয় খাবারটাকে তৈরি করে। মানুষ যেরকম নিজেদের সুবিধার জন্য পশুপালন করতে পারে, এদেরও ঠিক সেরকম ব্যবস্থা রয়েছে। এবার বলছে কি সুশৃঙ্খল প্রাণী দেখেছ? বলছে শুধু সুশৃঙ্খল চলে, এরা অসম্ভব পরিশ্রমী, গায়ে প্রচন্ড জোর, নিজের শরীর থেকে 10 গুণ বেশি জিনিস অনায়াসে নিতে পারে। তাহলে পিঁপড়া তাদের নিজের শরীর থেকে 10 গুণ বেশি জিনিস তারা নিতে পারে। এবং সুশৃঙ্খল বলতে পিঁপড়া আসলে সুশৃঙ্খল। আমরা মাঝে মধ্যে দেখি ইউটিউব বা বিভিন্ন জায়গায়, একটা পিঁপড়া যেই জায়গা দিয়ে যাবে, ঠিক পরবর্তীতে যারা আছে তারা কিন্তু সেই একই জায়গা দিয়ে কিন্তু একই মাপে কিন্তু তারা হেঁটে চলে যায়। তাদের যে নেতৃত্ব, এই যে শৃঙ্খল বোধ, এটা কিন্তু পিঁপড়ার মধ্যে আসলে অনেক বেশি দেখা যায়। এরপর দেখো, হ্যাঁ, কোনো ঝগড়া বিবাদ নেই, কে কোন কাজ করবে আগে থেকে ঠিক করে রয়েছে, কোনো রকম অভিযোগ নেই, যে যার দায়িত্ব পালন করে। অর্থাৎ তাদের ভিতরে কিন্তু একটা কমিউনিকেশন আছে, সংলাপ আছে, কথা আছে। একজনকে যে দায়িত্ব দেওয়া হবে তারা কিন্তু সেই একই দায়িত্ব পালন করবে। তোমরা যদি খুব ভালো করে যদি খেয়াল করো, একটা পিঁপড়া যখন দুই দিক থেকে যদি মুখোমুখি যায়, দেখবে তারা সামনে গেলে কিন্তু তাদের ভিতরে একটা কি বলে যে অভ্যর্থনা বলি, অথবা তাদের ভিতরে যে আতিথেয়তা বলি, অথবা তাদের যে সামান্যটুকু যে সম্মান বোধ রেখে কিন্তু তারা তাদের ভিতরে কিন্তু কথা বলে। এই কথাগুলোও কিন্তু তাদের ভিতরে একটা বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা হচ্ছে। এরপর দেখো, অত্যন্ত সুবিবেচক পিঁপড়াগুলো আগে থেকে খাবার জমিয়ে রাখছে, আর বিপদে কখনো দিশেহারা না। অর্থাৎ তারা তাদের খাবারগুলো আগে থেকে সংরক্ষণ করে রাখে, আর আগে থেকে খাবার জমিয়ে রাখছে, আর বিপদে কখনো দিশেহারা হয় না। তারা তাদের খাবারটাকে সংরক্ষণ করে রাখে, আর যখনই বিপদ আসে তারা কিন্তু সবাই দলবদ্ধভাবে সেই বিপদটাকে মোকাবেলা করে, কখনো দিশেহারা হয় না। অন্যকে বাঁচানোর জন্য অকাতরে প্রাণ দিয়ে যাচ্ছে। নিজেদের মধ্যে যদি কেউ যদি আহত হয়, দেখবে কোন একটা পিঁপড়া যদি কোথাও যদি মারা যায়, তখন কিন্তু অন্য পিঁপড়াগুলো সবগুলো একসাথে এসে কিন্তু এই পিঁপড়াটাকে ওখান থেকে নিয়ে যায়। এবং এর জন্য যদি তারা নিজেরও যদি নিজেদের জীবনে যদি চলে যেতে হয়, তাহলে কিন্তু তারা সেই কাজটাও কিন্তু করে থাকে। মানুষের বয়স মাত্র 2 মিলিয়ন বছর, মানে আমি যেটা একটু আগে বলছিলাম 2 মিলিয়ন মানে হচ্ছে 20 লক্ষ বছর।
সেই তুলনায় এরা সেই ডাইনোসরের যুগ থেকে বেঁচে আছে। ডাইনোসর মানে হচ্ছে যে আদিকাল থেকে, মানে পৃথিবী শুরু হওয়ার পর থেকে কিন্তু যে ডাইনোসরদের যে যাত্রা, সেই যাত্রাটাকে বলা হচ্ছে এখন কিন্তু ডাইনোসর বিলুপ্ত। ঠিক তখন থেকে কিন্তু এই পিঁপড়াটা এখানে আছে। এবং তারা বলতেছে প্রকৃতির এতটুকু ক্ষতি কিন্তু করেনি। আমি নিশ্চিত মানুষ নিজেদের ধ্বংস করে ফেলার পরেও এরা বেঁচে থাকবে, পৃথিবী একসময় এরাই নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ মানুষ তাদের যে কৃতকর্ম, তাদের কর্মের কারণে কিন্তু তারা নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনতেছে, এবং একসময় কিন্তু মানুষ তাদের কর্মের কারণে ধ্বংস করে। কিন্তু পিঁপড়া যেহেতু কোনো ক্ষতি করতেছে না, তারাই কিন্তু থাকবে এবং তারাই কিন্তু প্রকৃতিটাকে একসময় পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করবে। যদিও এটা অবাস্তব একটা কথা, যেটা আমরা বলছি প্রথমেই, এটা একটা কল্পনাশ্রয়ী গল্প, পিঁপড়া পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে। সে আরো কিন্তু গল্পের আলোকে, যদিও এটা সত্যি বা বাস্তব, কিন্তু বাস্তবতার কথা চিন্তা করলে কিন্তু এটা অবাস্তব। ঠিকই বলেছো, তাহলে আমরা এই প্রাণীটাই নিয়ে যাই। হ্যাঁ, পৃথিবীর এই চমৎকার প্রাণীটা নেওয়াই সবচেয়ে সুবিবেচনার কাজ হবে। দুজন মহাজাগতিক কিউরেটর সৌরজগতের তৃতীয় গ্রহটি থেকে, আবারও বলতে সৌরজগতের তৃতীয় গ্রহ মানেই কিন্তু পৃথিবী, কয়েকটি পিঁপড়া তুলে নিয়ে গ্যালাক্সির অন্য গ্রহ নক্ষত্রে রওনা দেব। গ্যালাক্সি মানে হচ্ছে যে ছায়াপথ, অর্থাৎ সৌরজগতের বা সূর্যকে কেন্দ্র করে যে নিজস্ব যে গ্রহগুলা, নিজস্ব যে কক্ষপথের যে ঘূর্ণায়মান থাকে, এই যে ঘূর্ণায়মানের যে জায়গাটা, এটাকে একটা গ্যালাক্সি অথবা ছায়াপথ হিসেবে আখ্যায়িত করা হয়। অন্য গ্রহ নক্ষত্রে রওনা দেয়। দীর্ঘদিন থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরে ঘুরে তারা গুরুত্বপূর্ণ প্রাণী সংগ্রহ করছে। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, অর্থাৎ পৃথিবীর বাহিরের যে সৌরজগৎ আছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা, এখান থেকে বিভিন্ন গ্রহ নক্ষত্রগুলো তারা যে শ্রেষ্ঠ প্রাণী, এই শ্রেষ্ঠ প্রাণীগুলোকে তারা কিন্তু সংরক্ষণ করতেছে এবং সংগ্রহ করতেছে। কেন? জাদুঘরে স্থান দেওয়ার জন্য। এই যে কিউরেটর বলতে কিন্তু এখানে মানুষদেরকে বোঝানো হয়নি, এখানে আমরা যদি বলি যে পরোক্ষভাবে এলিয়েনদেরকে বোঝানো হচ্ছে। কারণ এলিয়েনরা আসছে গ্রহ নক্ষত্র থেকে ঘুরে ঘুরে পৃথিবী অথবা অন্যান্য গ্রহ নক্ষত্রের যে শ্রেষ্ঠ প্রাণীগুলা, তাদেরকে সংগ্রহ করা তাদের দায়িত্ব। সংগ্রহ করার থেকে এই দায়িত্ব মহাজাগতিক যে কাউন্সিল তাদেরকে দায়িত্ব দিয়ে, দায়িত্ব থেকে তারা তাদের এই কাঁধের দায়িত্ব তুলে নেয় এবং এর মাধ্যমে তারা পৃথিবী থেকে শ্রেষ্ঠ প্রাণী হিসেবে মানুষদেরকে ছোট করে পিঁপড়াদেরকে শ্রেষ্ঠ হিসেবে স্থান দিয়ে তাদেরকে সংগ্রহ করে জাদুঘরে নিয়ে যায়। এটাই হচ্ছে মোহাম্মদ জাফর ইকবালের মহাজাগতিক কিউরেটর গল্পের মূল কাহিনী এবং লাইন বাই লাইন বিশ্লেষণ। আশা করি তোমরা এখান থেকে যতটুকু সম্ভব নিজেদের পাঠ্যপুস্তকের জন্য যতটুকু দরকার অথবা পরীক্ষা উপযোগী করে সবটুকু তোমরা এখান থেকে নিতে পারবে। এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সেটা আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদের সেই সমস্যাটা সমাধান করে দিব। ভালো থাকবে এবং সুস্থ থাকবে, ঘরে থাকো, নিরাপদে থাকো। আমরা অতি শীঘ্রই আবার ক্লাসে ফিরে যাব সেই প্রত্যাশায়। ধন্যবাদ তোমরা সবাইকে।